আমরা সবাই ভালোভাবেই জানি যে বাচ্চা সবাইয়েরই ভালো লাগে। বলা উচিত যে বাচ্চা কার না ভালো লাগে। কিন্তু যখন মাঝে মাঝে আমরা রাস্তার উপরে বেওয়ারিশ বাচ্চাদের ঘুরতে দেখি তো মন ভারী হয়ে যায়। এ তো ওই বাচ্চাগুলোর কোনো দোষ নেই। ওরা কোনো কারণে ভাগ্যের ফেরে ফেঁসে গেছে। মানে বলতে চাইছি যে কেউ ওদের দিকে মুখ ফিরিয়ে ভালোভাবে দেখতেও চায় না। কিন্তু একজন মহিলা তার ছেলের সঙ্গে রাস্তা পার করার সময় হঠাৎই দেখতে পেলেন একটা ছোট্ট মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। মেয়েটিকে দেখেই ভদ্রমহিলা বুঝতে পারেন যে সে কোনো ভদ্র ফ্যামিলির। তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টাও করেন তিনি, কিন্তু ওই বাচ্চাটা কোনো উত্তর দেয়নি। কে তুমি? কার সঙ্গে এসেছো? ভয় পেও না, আমায় বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? ও কোনো সাংঘাতিক মানসিক আঘাত পেয়েছিল। হতে পারে সাংঘাতিক কিছু ঘটতে দেখেছিল। বাচ্চাটা কি দেখেছিল? কোন বাড়ির বাচ্চা ও? ও কেন কিছু বলছিল না? আর সবচেয়ে বড় কথা, ও রাস্তায় কবে থেকে ঘুরছিল? এই সমস্ত কথা জানতে আপনারা এই এপিসোড দেখুন। ওই জিন্সটাও ভালো ছিল, কিনলে হতো বল। কি হয়েছে? কাঁদছো কেন? কে তুমি? কার সঙ্গে এসেছো? ভয় পেও না, আমায় বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? আরে তোমার হাতে কি? দেখাও দেখাও আমাকে, কি আছে দেখি, দেখাও। সিআইডি ইন্সপেক্টর দয়া। আরে দয়া, এটা তো সেই ইন্টারভিউ চলছে। ইনি হচ্ছেন তিনি। হ্যাঁ, এটা কোন ইন্টারভিউ চলছে বলুন তো? কিছু নয়, ওই বুড়োতে ক্যান্টিন খোলা হবে না, ক্যান্টিনের নতুন ইনচার্জ ইনি। ক্যান্টিন এখনো খুললো না আর ইনচার্জ চলে এলো। আরে হ্যাঁ হ্যাঁ, এখন যে যে খাবার তুমি খেতে চাও তার লিস্ট এখন থেকে বানিয়ে ফেলো। যা চাই তাই পাবো? আরে কেন পাবে না? আমাদের ক্যান্টিন এটা। তাহলে ঠিক আছে, চলে এসো। এর সাথে পরিচয় করো, এ কাবেরী। এ আজ সিআইডি তে জয়েন করেছে। আমি তো আগে থেকেই জানি স্যার। থ্যাঙ্কস। কাবেরী দেবী, খাবার একদম টেস্টি হওয়া দরকার। হ্যাঁ, খাবার তো টেস্টি হওয়া চাই। গোলাপ জামুন, রসমালাই, চকলেট পেস্ট্রিজ, মিল্কশেক এইসবও যদি মাঝে মধ্যে একটু পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। চিনি একটু কম থাকলেও চলবে, আমার ডায়েটিং চলছে। তোমার ডাইটিং আমি করাবো ফেডরিক্স। স্যার সেটা আমি করে নেবো স্যার, আপনি চিন্তা করবেন না। একবার আমি বলে দিয়েছি যখন, তো ধরে নিন হয়ে গেছে। ফেডরিক্স, স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমার লিস্ট তো খুব ছোট, তাই না? তোমার লিস্টে নিকুচি করেছে ফেডরিক্স। এ কোনো ক্যান্টিনের ম্যানেজার নয়, বুঝেছ? এ আমাদের নতুন সিআইডি অফিসার কাবেরী। কাবেরী, কি নাম বললাম ফেডরিক্স? কাবেরী। নমস্কার। হ্যালো কাবেরী। হ্যালো স্যার, অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়ারি, আমি আপনাকে ওগুলো এনে দেবো, আপনার গোলাপ জাম, রসগোল্লা, চাইনিজ, যা কিছু। হ্যাঁ বিবেক, বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, ভেতরে পাঠাও। হ্যাঁ কি হয়েছে দা? স্যার, বাইরে একজন মহিলা দেখা করতে এসেছেন রিসেপশনে। তো এতে তো চিন্তায় পড়ে যাবার কি হয়েছে? উনি বলছেন যে আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। কি? সরি আপনাদের ডিস্টার্ব করলাম। আমি ইন্সপেক্টর দয়ার সঙ্গে কথা বলতে চাই। বলুন, আমি দয়া।
আসলে আমি এই মেয়েটিকে রাস্তায় পেলাম, খুব কাঁদছিল, সেই জন্য নিয়ে এলাম। এটাও বলতে পারছে না যে ওকে। ও, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। তবে আপনি আমার নামটাই কেন নিলেন? আসলে ওর হাত থেকে আমি এটা পেলাম। চিরকুট? আমার নামে চিঠি? কিন্তু দেখি। স্যার, আমি এই বাচ্চাটাকে তো চিনিই না। দয়া, তাহলে রহস্যটা কি? তোমার নামই তো লেখা আছে। কিছু বুঝতে পারছি না স্যার। এটা কি? এক মিনিট বাবা, আমি কিছু করবো না। রক্ত, স্যার, রক্ত লেগে আছে। রক্ত? কাবেরী, হ্যাঁ স্যার। দেখো তো বাচ্চাটার ইয়েস স্যার। কোনো ব্যথা ট্যাথা লেগেছে নাকি? ওকে, কাম। আচ্ছা, আমি যেতে পারি স্যার? এই এই বাচ্চাটা আপনি কোথায় পেলেন? ওকে আমি লক্ষণওয়ালার ক্রস রোডের ওখানে পেয়েছি। খুব কাঁদছিল, আমার খুব খারাপ লাগছিল, তাই এখানে নিয়ে এলাম। আপনি ওকে এনে খুব ভালো করেছেন। you. বিবেক, ম্যাডামকে তুমি বাইরে ছেড়ে দিয়েছো আর এর জন্য গাড়ির ব্যবস্থা করো। ইয়েস স্যার। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ। আসুন ইয়া, এইদিকে, কাম। স্যার, ওর ছোটখাটো চোট লেগেছে, কিন্তু কোথাও রক্ত বেরোয়নি। আচ্ছা, তাহলে এই রক্ত আসলো কোত্থেকে? সবার আগে এই বাচ্চাটার নাম আর অ্যাড্রেসটা জানতে হবে স্যার। ফ্রেডরিক্স, একটু দেখো যে মিসিং রিপোর্টে কোনো ছোট বাচ্চার নিখোঁজ হওয়ার খবর আছে কিনা। হ্যাঁ স্যার, এখনই দেখছি। দয়া, বুঝতে পারছি না এই কাগজে তোমার নাম কেন লেখা আছে। স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার। এরকম হয়নি তো যে এই বাচ্চাটা তোমার বাড়ির পাশেই থাকে, হয়তো তোমাকে চেনে? না স্যার, আমার বাড়ির আশেপাশে সব বাচ্চাদেরই চিনি আমি। না স্যার, কোনো বাচ্চার মিসিং রিপোর্ট জমা পড়েনি স্যার। গন্ডগোল আছে স্যার, রিপোর্টও লেখানো হয়নি আর জামায় রক্ত লেগে রয়েছে। কিন্তু ওর ড্রেস দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের। হ্যাঁ, একটা কাজ করো কাবেরী, তুমি একে ডাক্তারের কাছে নিয়ে যাও আর ব্লাড টেস্ট করাও, হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাবো। ওকে স্যার, কাম বেবি, কাম, চলো। দয়া, আমার মনে হচ্ছে যে এই মেয়েটা শুধু তোমাকেই চেনে। তুমিও কাবেরীর সঙ্গে চলে যাও। কিন্তু এই বাচ্চাটা আমাকে চিনল কি করে? এই কথাটা তো আমিও ভাবছি যে এই বাচ্চাটা তোমাকে চিনলো কি করে। এটা তো আমি জানি না বস, কিন্তু একটা খারাপ খবর নিশ্চয়ই তোমাদের দেব। দেখো সালুকে, তুমি খারাপ খবর ছাড়া আর কি দাও? এই খবরটা খুব জরুরি। তাহলে ঢেলে ফেলো। এই যে রক্তটা মেয়েটার কাপড়ে পাওয়া গেছে, এই রক্তটা মেয়েটার নয়। সেটা তো আমরা প্রথম থেকেই জানি, নতুন কিছু বলো সালুকে। এই রক্ত মেয়েটির মায়ের। কি? আরে বাহ সারিকা, তোমার চুল তো একদম রেশমের মতো চমকাচ্ছে। ও অ্যাকচুয়ালি আমি আমার চুলে তেল লাগিয়েছি, ওই হোলি আসছে না, তাই মন খুলে এনজয় করতে চাই, কিন্তু চুলটা খারাপ করতে চাই না, এই জন্য ভাবলাম তেল লাগিয়ে ডক্টর সারিকা, ওই বাচ্চাটার জুতোয় কিছু লেগেছিল, সেই কথা বলছিলাম। এর মধ্যে আবার হোলি কোত্থেকে পেলে? স্যার, এই বাচ্চাটার জুতো একটু মাটি লেগে আছে, এই দেখুন। যখন জুতোয় মাটি লেগে আছে তখন কাদা ছিল, সেই জন্যই তো এরকম আটকে গেছে। কি পাওয়া গেছে মাটি থেকে? এটা মাটি নয় স্যার, এটা সার, জৈব সার। স্যার, এই নামটা তো শোনা শোনা লাগছে। ফ্রেডরিক, এটা কোনো লোকের নাম নয়, এটা সার, জৈব সার, মাটির পোকা দিয়ে তৈরি করা হয়, যা প্রায় ফুলের গাছের গোড়ায় দেয়া হয়। এবার দেখো। সালুকে, এখানে তো ওগুলো নড়ছে। তার মানে এই মেয়েটি 4 অথবা 5 ঘন্টা আগে কোনো এমন জায়গা থেকে এসেছে যেখানে এই সার ছিল। কিন্তু এরকম জায়গায় শহরের মাঝখানে কোথায় আছে? এখানে তো কোনো ক্ষেত খামার নেই। বস, এই মেয়েটি হয়তো কোনো পার্ক থেকে এসেছে, অথবা কোনো নার্সারি থেকে ঘুরে এসেছে। নার্সারি? হ্যাঁ, ওখানেই এই সার পেতে পারো। অভিজিৎ, এই বাচ্চাটা খুবই ছোট, এই জন্য বেশি দূর যেতে পারে না, আর ওকে পাওয়া গেছে লক্ষণবালাতে। তার মানে ওই নার্সারি লক্ষণবালার কাছাকাছি হবে। খোঁজ নাও। হ্যাঁ স্যার, এই মেয়েটিকে 2 দিন আগেই এখানে দেখেছি।
কি ব্যাপার মা, তোমাকে কেউ কিছু বলেছে? এই বাচ্চাটা এখানে করছিলটা কি? কেউ ছিল কি এর সঙ্গে? না স্যার, এর সঙ্গে কেউ ছিল না, একাই ছিল। আমারও অদ্ভুত লেগেছিল যে এই ছোট্ট বাচ্চাটা একা একা নার্সারিতে কি করছে। এর আগে কোনোদিন দেখেছেন একে এখানে? না স্যার, আগে তো কোনোদিন দেখিনি। ও এই নার্সারির ভিতরে এলো কি করে? গেটে কেউ কি ওকে আটকায়নি নাকি? এ তো গেট পেরিয়ে এখানে আসেনি। এই বাচ্চাটা গেট দিয়ে ভেতরে আসেনি, কিভাবে ঢুকেছিল তাহলে? সোনা, তোমার কি মনে আছে তুমি কিভাবে ভিতরে এসেছিলে? ওই নার্সারির পেছনের দেয়ালটা ভাঙা আছে, হতে পারে ও ওখান দিয়েই ঢুকেছিল। নার্সারির পেছনের দেওয়াল ভেঙে গিয়েছে। আচ্ছা, ওখানে আশেপাশে কোনো কলোনি আছে কি? না স্যার, বস্তি তো ওখানে নেই, তবে হ্যাঁ 2-4টে পুরনো বাড়ি ওখানে আছে। ও, এই বাচ্চাটা চুরি করে ভাঙা দেয়াল পেরিয়ে ভেতরে এসেছিল আর ওখান থেকেই বেরিয়ে গেছিল। বোধহয় এখানেই কোথাও থাকে। হ্যাঁ বলুন। আমরা আসলে, কাবেরী তুমি হ্যান্ডেল করো। এক্সকিউজ মি ম্যাম, আমরা সিআইডি থেকে হ্যাঁ? আসছি। আর আপনি এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? আরে এর নাম তো দিব্যা, পাশের বাড়িতেই থাকে। দয়া, এই মেয়েটা আমাদের কাছে আসেই না, আর তোমার কাছে কি সুন্দর রয়েছে। মনে হচ্ছে মেয়েটা তোমাকে আগের থেকেই চিনতো। জানি না স্যার, আমি তো আগে কখনো একে দেখিনি। কি হলো, সেই একই ব্যাপার? কেউ সাড়া দিচ্ছে না? গন্ডগোল তো আছে স্যার। আমরা আসলে তো এরকমটাই হয়। ভেঙে ফেলো দরজাটা। দরজাটা ভেঙে ফেলো। কি হয়েছে? চাবি? চাবি? এর মানে হলো আমরা ঠিক জায়গায় এসেছি। এই বাড়িটা এই মেয়েটারই মনে হচ্ছে। স্যার, জানতে পারা গেছে এই মেয়েটার নাম দিব্যা। আর এই বাড়িটা ওর নিজেরই, ও এখানেই থাকে স্যার। দিব্যা? কিন্তু কেউ দরজাটা খুলছে না কেন স্যার? ভেতরে কেউ আদৌ আছে তো? ভালো করে পেছন দিকটা দেখো, ওখানে একটা মেয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে আমাদের ওয়াচ করছে। এটা কে হতে পারে স্যার? জানি না কে, কিন্তু 2-3 দিন থেকে মনে হচ্ছে এই মেয়েটা আমাদের ওয়াচ করছে। ও তো পালিয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক খুঁজে বের করে নেবো মেয়েটিকে। দরজা খোলো অভিজিৎ। কত বাজে স্মেল! মনে হয় কোনো ময়লার বাক্স অনেকদিন ধরে পড়ে আছে। এটা কোনো ময়লার বাক্স নয়, লাশের গন্ধ। 24 ঘন্টার বেশি সময় ধরে এখানে কেউ মরে পড়ে আছে। সব হ্যাঁ, দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তার মানে মৃত্যু হয়তো ঘুমন্ত অবস্থায় হয়েছে, না হলে মরার পরে যে এখানে এসেছিল সে দরজা বন্ধ করে দিয়ে গেছে। সব আমি মাছগুলোকে নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। স্যার, মনে হচ্ছে স্মেলটা ওখান থেকে আসছে। স্যার, এই পরিবেশে বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। ঠিক আছে স্যার, একে বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখি দিব্যার সাথে মনীষা, তার মানে? কি ব্যাপার, তুমি চেনো ওকে? হ্যাঁ, এ তো আমার কলেজের বান্ধবী। মানে এই ঘরটা তাহলে মনীষার, কিন্তু এই লাশটা মনীষার নয় তো? দয়া, সেটা আমরা দেখে নিচ্ছি। তুমি তুমি এখন বাইরে যাও। কিন্তু অভিজিৎ আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছে। দয়া, অভিজিৎ ঠিকই কথা বলছে, তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও। যাও। না না, ঠিক আছে, এইদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গড, একে কত খারাপ ভাবে মেরেছে। আই ক্যান্ট সি দিস। যেভাবে ওকে মেরেছে মনে হচ্ছে না এটা চুরি ডাকাতির কেস।
কারণ চোর মারলে 3-4 বার মেরে ছেড়ে দিত। যে এই কাজটা করেছে ওর মাথায় কোনো প্রতিহিংসা ছিল। স্যার মনে হচ্ছে যে কোনো লোক একে প্রচণ্ডভাবে ঘৃণা করত, সেই জন্য ওকে একবার নয় বারবার আঘাত করেছে। মনে হচ্ছে কোনো চেনা জানা লোকই মেরেছে। স্যার আপনি এমন করে বলছেন যেন কোনো নাটকের দৃশ্য। আপনার এই মহিলার জন্য একটু কষ্ট হচ্ছে না? দেখো কাবেরী, কান্নাকাটি করার হলে বাড়ি গিয়ে কাঁদো, বুঝলে? আমি এটা বলছি না যে কান্নাকাটি করা অপরাধ, কিন্তু তার জায়গা এটা নয়। আমাদের মন পাথরের নয়, কিন্তু আমাদের চোখের জল শুকিয়ে গেছে, আর কিছুই বাকি নেই। অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে যেখানে যেখানে রক্ত পড়েছে খুনির ফুটপ্রিন্ট নেই, মানে পায়ের ছাপ নেই। তার মানে হলো আমাদের যে প্রমাণটা দরকার সেটা পেতে গেলে এখান থেকে শুরু করতে হবে। বিবেক, রুমটা ভালো করে চেক করো। যে অস্ত্র দিয়ে আঘাত করেছে সেটা নিশ্চয়ই এখানে আমরা পাবো। যাও দেখো। স্যার ওই মেয়েটা হ্যাঁ দিব্যা, হ্যাঁ ওর ড্রেসে রক্ত লেগেছিল। হ্যাঁ তার মানে ও কি নিজের মাকে খুন হতে দেখেছে? হ্যাঁ অভিজিৎ, অন্তত বাচ্চাটা অ্যাটাক হতে তো নিশ্চয়ই দেখেছে। কিন্তু স্যার তাহলে তো ও চিৎকার করেছিল নিশ্চয়ই, তাহলে আশপাশের লোকজন দেখলো না কি করে? হ্যাঁ সেটাই তো। কাবেরী, আর ইউ অল রাইট? গুড। এবার একটা কাজ করো, এই মহিলার নখগুলো চেক করো, এনার নখে কিছু পাওয়া যায় কিনা দেখো। এই বাঁচার চেষ্টা করার সময় নিশ্চয়ই হাত পা ছুড়েছে। হতে পারে যে খুনির স্কিনের টুকরো বা চামড়ার টুকরো ওর নখে লেগে আছে। হ্যাঁ, চেক করো ভালো করে। কাম অন, হারি আপ ফাস্ট। স্যার একটু এদিকটা আসবেন। ভালো হয়েছে স্যার দয়া এখানে নেই, না হলে ও তো এসব সহ্যই করতে পারতো না। হ্যাঁ স্যার আপনি তো একটু আগেই বললেন আপনাদের চোখের জল শুকিয়ে গেছে। আমি এটাও বলেছিলাম যে আমাদের মন আছে, পাথর নেই আমরা। হ্যাঁ স্যার, এই পেনটা পেলাম স্যার। হয়তো এই পেন দিয়েই মনীষা মেসেজটা লিখেছিল দিব্যার হাতে দয়ার কাছে পাঠানোর জন্য। অভিজিৎ, অনেকদিন পরে একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার চান্স পেয়েছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হবে কখনো ভাবিনি আমি। কিভাবে মেরেছে ওকে? কোনো ভূত অস্ত্র দিয়ে মারা হয়েছে। ঝামেলা হয়েছিল আর খুব খারাপভাবে মেরেছে ওকে। তিলে তিলে মেরেছে ওকে? হ্যাঁ। এসব ওই করেছে। কে? অমিত। অমিত? মনীষার হাজবেন্ড। আসলে বিয়ে হওয়ার ঠিক 1 বছরের মধ্যেই ওদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছিল। মনীষাই আমায় বলেছিল যে ওর হাজবেন্ড ওর গায়ে হাত তুলেছিল। আমার ভীষণ রাগ হয়েছিল। তুমি পুলিশ অফিসার হবে তোমার এরিয়াতে, এটা আমার বাড়ি, আর স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার রাইট তোমায় এই অধিকার কে দিল? তোমার কপাল খুব ভালো, মনীষা কোনো কমপ্লেন করেনি, না হলে আমি তোমাকে বোঝাতে এত টাইম ওয়েস্ট করতাম না, বুঝেছো? ও তাহলে তুমি আমার ঘরে এসে আমাকেই থ্রেট দিচ্ছ? আমি যদি তোমার নামে কমপ্লেন করে দিই না, তোমার চাকরিটা চলে যাবে এইভাবে। দয়া দয়া প্লিজ তুমি চলে যাও, এখানে সব ঠিক আছে। দয়া প্লিজ চলে যাও। তুমি এত ভয় পাও বলেই এর সাহস এত বেড়ে যাচ্ছে, বুঝেছো? নিজের মুখটা দেখেছো কি অবস্থা করেছে এ? আমি ফোনে তোমায় বুঝিয়েছিলাম। এখানে তোমার অ্যাডভাইসের কারোর দরকার নেই, তুমি আমার বাড়ি থেকে যেতে পারো। আর মনীষাও কি বলল তুমি শুনে নিয়েছো? হ্যাঁ দয়া, আমি সব কিছু সামলে নেব, তুমি প্লিজ তুমি চলে যাও প্লিজ। পরের দিন কোর্টের অর্ডার নিয়ে আমি ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখলাম বাড়ি খালি পড়ে আছে। রাতারাতি ওরা বাড়ি পাল্টে ফেলেছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদও করেছিলাম অনেক, কেউ কিচ্ছু বলতে পারেনি। আমি কিচ্ছু করতে পারিনি অভিজিৎ। আর ডিউটির চাপে পড়ে
মনীষার কথা ভুলে গেছিলাম। মনীষা আমায় মেসেজ করেছিল, বোধহয় ভেবেছিল যে আমি গিয়ে বাঁচিয়ে নেব ওকে, কিন্তু এবারেও আমি দেরিতে এসে পৌঁছলাম। মা ঠাকুরের কাছে চলে গেছে। বলো না আঙ্কেল, মা ঠাকুরের কাছে চলে গেছে। মা, মা, কেঁদো না বাবা, মা। আমি আছি না, কেঁদো না। খুব খারাপ ভাবে মেরেছে, মুখ আর শরীরে বারবার আঘাত করেছে। আর ওই জন্যই মৃত্যু হয়েছে, তাই না? মনে হচ্ছে তাই। স্যার, স্ত্রীর উপর অত্যাচার করার জন্য ওর স্বামীর দুবার ফাঁসি হওয়া উচিত। তোমার কথা ঠিকই সারিকা, কিন্তু আমরা অতটা ইমোশনাল হতে পারি না। তুমি কি করে বুঝলে যে ওর স্বামী এটা করেছে? দয়ার ফোন এসেছিল, ওর মনে হচ্ছে এর স্বামী এই কাজ করেছে। ভালো হলো ওনার মেয়ে দিব্যা এসব দেখেনি। স্যার, এত নির্মমভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে? পাগল নাকি ও? এত পাগলামি কিভাবে কারোর মাথায় আসতে পারে যে খেয়ালই থাকে না যে ও কি করছে? এই ধরনের অনেক কেস এখানে দেখতে পাবে কাবেরী। সবে তো কাজ শুরু করেছো সিআইডিতে। কখনো কখনো এই জানোয়ারদের সুটবুটেও দেখতে পাওয়া যায়। তো এর হাজবেন্ডের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, ওনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এখন ব্যবহার হচ্ছে না, আর মোবাইল ফোন বন্ধ। দয়ার বিবেক ওখানেই আছে তো, ওদের বাড়িতে। যেই এটা করুক তার চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে ওই বাড়িতে। এই শয়তান অমিত মাটির নিচেও যদি ঢুকে গিয়ে থাকে না, তাও আমি টেনে বের করবো ওকে। স্যার, কোনো না কোনো ক্লু তো আমরা নিশ্চয়ই পাবো স্যার। কোনো প্রমাণ তো নিশ্চয়ই লুকিয়ে রয়েছে। এইখানেই পাওয়া যাবে ওর সম্পর্কে সবকিছু, এই ঘরের মধ্যেই। তুমি শুনতে পেলে কাগজের আওয়াজ? হ্যাঁ স্যার, কাপড়ের মধ্যেই তো মনে হলো। কাপড় থেকে কাগজের আওয়াজ? এইটাতে এইটাতে শাড়ির ফলসের ভেতরে। আরে স্যার, এগুলো তো আপনার নিউজের কাটিংস। ও, তার মানে অমিতের ভয়ে আমার নিউজ পেপার কাটিং শাড়ির ফলসের মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু স্যার, এর সঙ্গে ব্যাংকে ডিপোজিট স্লিপ। দিব্যার নামে হোম ব্যাংকে টাকা জমাও দিয়েছে ও, কিন্তু এই ডিপোজিট স্লিপগুলো কেন লুকিয়ে রেখেছিল এভাবে? মনীষা অ্যাকাউন্টে খুব অল্প অল্প করে টাকা জমা রাখতেন, আর এই অ্যাকাউন্টটা ওনার মেয়ের নামে খুলেছিলেন, দিব্যার নামে। আরে এই তো আমাদের দিব্যা, এর ছবি তো আমাদের অ্যাকাউন্টে আছে। ঠিক বলতে পারছি না, তবে ওনার বিয়েতে হয়তো কিছু প্রবলেম ছিল। উনি ওনার হাজব্যান্ডকেও বলেননি যে এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কত টাকা আছে অ্যাকাউন্টে? টাকা তো চলে গেছে। চলে গেছে মানে? দুদিন আগে ওনার হাজব্যান্ড এসেছিলেন টাকা নিয়ে যাওয়ার জন্য। কি? অমিত এখানে এসেছিল? দিব্যার অ্যাকাউন্ট থেকে উনি 1 লাখ টাকা নিয়েছেন, এখন 500-600 আছে। ও দিব্যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলল আর আপনি বসে দেখলেন? আপনি জানতেন যে অ্যাকাউন্টটা এই মেয়েটার নামে, তবু আপনি ওকে টাকা নিয়ে যেতে দিলেন? দেখুন স্যার, ওনার কাছে মনীষার সাইন করা চেক ছিল, আমি পেমেন্টটা আটকাবো কি করে? মনীষা তো নিজেই সাইন করে দিয়েছিল। ওই চেকটাকে আমরা দেখতে পারবো প্লিজ? ইয়া শিওর। হ্যাঁ শুনুন, অ্যাকাউন্ট নাম্বার 1278-এর চেক ক্লিয়ারেন্সের জন্য এসেছিল, যেটার পেমেন্ট হয়ে গেছে। দিব্যা মনীষার নামে চেক রয়েছে, নিয়ে আসুন প্লিজ। কিন্তু স্যার, মনীষা চেকে সাইন করবেই বা কেন? স্যার, হ্যাঁ দেখুন স্যার, এটা এই অ্যাকাউন্টের প্রথম চেক, আমি সিগনেচার ম্যাচ করেছি। এটা কি লেগে আছে? রক্ত? রক্ত? হ্যাঁ স্যার, মনে হচ্ছে মনীষাকে মেরে মেরে ওকে চেকে সাইন করিয়েছে স্যার। প্রথমে নিজের বউকে মারলো,
তারপর ব্যাংক চলে এলো তার কষ্টার্জিত পয়সা চুরি করতে। খুব সাহস আছে কিন্তু লোকটার। আপনার ব্যাংকে এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে, আমার ওই দিনের ফুটেজ চাই। আমরা জানতে চাই ওই দিন এক্স্যাক্টলি কি ঘটেছিল। এক মিনিট এখানে এখানে পজ করুন। হ্যাঁ, ইনি হলেন তিনি, মনীষার হাজব্যান্ড। অমিত নাম এনার। আর এই অমিত ওই মহিলার সাথে এসেছিলেন। পরিষ্কার বোঝা যাচ্ছে না, জুম করে দেখি। এটা অমিত? হ্যাঁ, ইনি তো অমিত। না, এ অমিত নয়। কি বলছেন আপনি? আমি নিজে দেখেছি। আমি বলছি না এই লোকটা অমিত নয়। যেদিন অমিতের সঙ্গে মনীষার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি ওদের চিনি। এ অমিত হতেই পারে না। তার মানে স্যার, মনীষার খুন ওর স্বামী অমিত করেনি। কেউ একজন পয়সার লোভে অমিত সেজে কেউ ওকে মেরেছে। স্যার, এ যদি অমিত না হয় তাহলে অমিত গেল কোথায়? কিছু বুঝতে পারছি না কি চক্কর চলছে। আর এই লোকটা মাঝখানে এসে দাঁড়িয়েছে আবার। অমিত যদি না মারে তাহলে মনীষাকে খুনটা করলো কে? প্রথমে আমাদের এই দুজনকে ধরতে হবে। স্যার, ওই মহিলাটির হাতে ব্যাগ আছে স্যার। ওটার মধ্যে কি একটা লেখা ঠিক দেখা যাচ্ছে না। স্যার, অন্য আর কোনো ক্যামেরার রেকর্ডিং দেখা যাক স্যার। SARKAN স্যার, এটা তো সার্কান কেমিস্ট মনে হচ্ছে। স্যার, এই মহিলা সার্কান কেমিস্টের দোকান থেকে কিছু নিয়ে এসেছিল হয়তো। সার্কান কেমিস্ট? তার মানে ওই ছোট ছোট ক্যামেরাগুলো যেগুলো ব্যাংকে লাগানো থাকে সেখান থেকে এত ভালো ছবি আসে? আগে হ্যাঁ, আপনাকে তো দেখাচ্ছি, দেখে নিন না। আপনি এই ফটোটাতে আমার ব্যাগ দেখে এখানে অবধি পৌঁছে গেলেন। বাহ, খুব ভালো স্যার, খুব ভালো। এই যে দাদা, বেশি সময় নেই আমাদের কাছে। স্যার প্লিজ, আমি কি হ্যান্ডেল করব? এই ভদ্রমহিলাকে চেনো? এই ভদ্রমহিলাকে চেনো কি, হ্যাঁ কি না? আপনিও সিআইডিতে আছেন? আগে হ্যাঁ, উনিও সিআইডি। আর ওনার মাথায় আগুন লেগে গেলে কিন্তু ওনার রাগ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রথমে প্যাদায়, তারপর প্রশ্ন করে, বুঝলে তুমি? তোমার কাছে মাত্র 30 সেকেন্ড আছে। ঠিক আছে বলছি আমি। তাড়াতাড়ি বলো। এই যে মহিলাটা না, এই মহিলাটা এখানে 2 দিন আগে এসেছিল। এ পুড়ে গেছিল, এর হাতটাও পুড়ে গেছিল। আর এই যে ড্রেসটা পরেছিল না, এটা ফটো ড্রেসটাই পরেছিল। তুমি চেনো এই মহিলাকে? না স্যার। যখন ও এখানে এসেছিল তখন কোনো ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে এসেছিল কি? হ্যাঁ, এনেছিল। আর এমনিতেও আমি কোনো বিনা প্রেসক্রিপশনে কোনো ওষুধ কাউকে দিই না। দ্যাটস গুড, ভেরি গুড। চলো এবার ওই প্রেসক্রিপশন দেখে বলো যে ওতে কি লেখা ছিল। এক্ষুনি দেখে বলছি আমি, এক্ষুনি দেখে বলছি, নিয়ে আসছি। বাহ, কাবেরীকে দেখে তো এই লোকটা তোতা পাখির মতো বলছে। এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে একেই সামনে রাখা উচিত। মানে এখন থেকে তুমি শুধু পিছনে দাঁড়িয়ে থাকবে, তাই তো? এমনিতেও আমি কোথায় সামনে দাঁড়াই স্যার? ফ্রেডি তো ছোটখাটো কাজের জন্য, ডিটেকশন তো বড় বড় লোকেরা করে, তাই না? স্যার, ডাক্তারবাবুর নাম হলো মোহন। এটা তো আপনার নিজের লেখা প্রেসক্রিপশন, নিজেই পড়তে পারছেন না? দেখুন, ব্যাপারটা তেমন না। আমি এই লেখাটা ভালোভাবেই পড়তে পারছি। হ্যাঁ, কিন্তু আপনি আপনার প্রেসক্রিপশনে ওই মহিলার নাম লেখেননি কেন? আগে হ্যাঁ, এই ভুলটা আমি করেছি। ওই মহিলার নাম কি ছিল? সম্ভবত লীলা নাম ছিল ওনার। লীলা? হ্যাঁ স্যার, উনি আমাকে এই নামটাই বলেছিলেন। কিন্তু স্যার, যখন উনি ক্লিনিকে এসেছিলেন তখন খুব চিন্তিত ছিলেন। যদিও আমি ওনার কাছে কারণটা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কিভাবে হয়েছিল, কিন্তু উনি পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি। তাহলে আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? হ্যাঁ, এটা আমি ভুল করেছি। কিন্তু স্যার, একজন পুড়ে যাওয়া পেশেন্ট আমার কাছে ছিল, তো আমি ওনার ট্রিটমেন্ট করতাম নাকি ওনাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতাম। আর এমনিতেও যদি উনি আমাকে কিছু বলতে চাইতেন তাহলে উনি আমাকে আগেই সব কিছু বলে দিতেন। তাহলে আপনি কি করেছেন? স্যার, যখন আমার মনে হলো যে উনি আমাকে পরিষ্কার করে কিছু বলছেন না, তখন আমি ওনার পুড়ে যাওয়া স্কিনের একটা পার্ট বের করে সেটা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দিলাম। লীলাকে না জিজ্ঞেস করেই? আগে হ্যাঁ, কারণ কেসটা এত সিরিয়াস ছিল যে আমাকে এটা করতেই হলো। কিন্তু স্যার, যখন টেস্টের রিপোর্ট আমার কাছে আসলো তখন অবাক হয়ে যাই। কেন? কি ছিল রিপোর্টে? স্যার, যে হাতের স্কিনটাকে
টেস্টের জন্য আমি ল্যাবে পাঠিয়েছিলাম, সেখান থেকে কি পেয়েছি জানেন? সেখান থেকে আমি গান পাউডার পেয়েছি, বারুদ। জ্বলে যাওয়া জায়গায় বারুদ? আগে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে গান পাউডার হাতে কখন পাওয়া যায়। আগে হ্যাঁ, যখন কেউ কাউকে গুলি মারে তখন গুলি থেকে বেরিয়ে কিছুটা বারুদ হাতের উপর এসে পড়ে। ডাক্তার মোহন, আপনার এই ব্যাপারে পুলিশে রিপোর্ট করা উচিত ছিল। আপনি বুঝতে পারছেন আমাদের কত ঝামেলা হচ্ছে ওই মহিলাকে খুঁজতে গিয়ে? ওনার কোনো অ্যাড্রেস ট্যাড্রেস আছে আপনার কাছে? আগে হ্যাঁ, আমি দিচ্ছি আপনাদের। স্যার, ডক্টর মোহন ঠিকই বলেছিলেন। লীলার হাতে যে গান পাউডার পাওয়া গেছে, সেই গান পাউডারটা এখান থেকেই লেগেছে। ওই এই লোকটাকে গুলি করেছে। দা, এ কে? অমিত নয় তো? হ্যাঁ স্যার, অমিত হতেও পারে। লীলা আগে অমিতকে মার্ডার করেছে, আর তারপর মনীষাকে মারধর করে চেকে সই করিয়ে নিয়েছে। তোমার মনে হয় ওটা হতে পারে? কেউ 1 লাখ টাকা পাওয়ার জন্য দুটো খুন করবে? আরে দিব্যা, আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। দিব্যা, বিবেক, তুমি ওকে এখানে নিয়ে এসছো কেন? ছোট বাচ্চার সামনে এসব? স্যার ও আমার কথা শুনছেই না। দয়া স্যারের সঙ্গে দেখা করার জন্য বায়না ঠিক করছিল। আছে। দিব্যা, দেখো, বাইরে গিয়ে আঙ্কেলের সঙ্গে একটু বসো, একটুখানি সময়, আমি এক্ষুনি আসছি। স্যার, হ্যাঁ ফেডরিক্স, আই এম সরি স্যার, আই কান্ট সি ইট। স্যার, মুখ পুরো থেতলে দিয়েছে। হ্যাঁ, একসাথে দুটো লাশ। যদি এটা অমিতের লাশ হয় তাহলে এটা কে? স্যার, ওয়ালেট পাওয়া গেছে। স্যার, এ তো সেই মনীষার স্বামী অমিত স্যার। কি? এটা অমিত? আরে, এতক্ষণ তো একে আমি অমিত ভাবছিলাম, কিন্তু এখন তো দেখছি ওই বডিটা। ও যদি অমিত হয় তাহলে একে উল্টাও একে। মাই গড, এ তো লীলার হাজব্যান্ড। এ লীলার হাজবেন্ড? হ্যাঁ, একে, এই তো সে। স্যার, এ তো, এই লোকটা তো ব্যাংকেও ছিল। একই বাড়িতে দুখানা লাশ পড়ে আছে। স্যার, এমনটা হয়নি তো এরা দুজনেই একে অপরকে গুলি করে মেরেছে? তোমার মনে হয় এরকমটা হতে পারে? আর কি হতে পারে স্যার? দেখো দয়া, প্রথমে আমরা জানতে পারি যে মনীষাকে কেউ খুন করে দিয়েছে, তো আমরা ভেবেছিলাম ওর হাজব্যান্ড অমিত ওকে খুন করে দিয়েছে, কিন্তু অমিতের লাশ তো এখানে পড়ে আছে। না দয়া, এটা 1 লাখ টাকার গল্প নয়, এখানে অন্য কোনো রহস্য আছে। আর সমস্ত ঘটনার মধ্যেই এখনো পর্যন্ত একটা নাম উজ্জ্ব আছে, লীলা। স্যার, হ্যাঁ, লীলা পালিয়ে গেছে, আর তাও এত তাড়াতাড়ি পালিয়েছে যে সব জামা কাপড় রেখে গেছে। আচ্ছা, আর কিছু? সব কটা জুয়েলারি বক্স ফাঁকা। জুয়েলারি নিয়ে যাওয়া খুব সহজ স্যার, আর জুয়েলারি বিক্রি করে টাকাও পাওয়া যাবে। এই জুয়েলারি আমাদের শেষ রাস্তা। ও নিশ্চয়ই কোনো জুয়েলারি হাউসে গিয়ে এই জুয়েলারিগুলো বিক্রি করার চেষ্টা করবে। খোঁজ নাও। ইয়েস স্যার। এই হলো সেই মেয়েটা। যদি এই মেয়েটা এখানে আসে, সঙ্গে সঙ্গে সিআইডিকে ফোন করবে। আমি আশেপাশেই রয়েছি। স্যার, একজন বোরখা পরা জুয়েলারি শপের দিকে যাচ্ছে, আমি গিয়ে দেখছি। কাবেরী, খুব সাবধানে কিন্তু। আমরা ওখানে ফটোগ্রাফ দিয়ে রেখেছি, ঠিক আছে? আর বেশি ঝামেলা করো না, ইয়েস স্যার। না হলে পালিয়ে যাবে এখান থেকে। ওকে স্যার। মেয়েটা কে হতে পারে? এসিপি স্যার ঠিকই বলছিলেন, কেউ একজন তো আছে যে আমাদের উপরে নজর রাখছে, কিন্তু ওরা জানছে কি করে আমরা কোথায় যাচ্ছি? আমার মায়ের অপারেশনের জন্য আমার টাকা দরকার, শুধু এটুকু জুয়েলারি পড়ে আছে। এগুলো থেকে কত টাকা পেতে পারি? 32 টাকা প্রতিদিন। 32 টাকা পার ডে? হ্যাঁ,
প্রতিদিন 32 টাকা। কিন্তু রোজ রোজ কেন, একসাথে নয় কেন? আর সেটা তো জেলারই বলতে পারবে। জেলার? আপনি কি বলুন তো? আহ, দিব্যা? হ্যাঁ দিব্যা, আর আমি এর আঙ্কেল সিআইডি ইন্সপেক্টর দয়া। দিব্যার আঙ্কেল কোথা থেকে এসে গেল মাঝখানে? এই, আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না। আর আমার গায়ে যদি হাত পড়েছে না, আমিও তোমাদের দেখে নেব। এত চিৎকার করার কোনো দরকার নেই, গলা বসে যাবে তোমার। আমি তোমাদের সবাইকে দেখে নেব। তোমরা একটা মেয়ের গায়ে হাত তুলছো? দুটো খুন করেছো, তারপর এত সাহস তোমার? তুমি কে হও? হ্যাঁ, আমি তোর জম। জম? এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার ভুলের জন্য। কেঁদে নাও, কেঁদে নাও, আরো কেঁদে নাও। তারপরে সত্যিটা হয়তো আরো কিছু বেরিয়ে পড়বে। কেঁদে নাও। অমিত আর মনীষা আমার খুব ভালো বন্ধু ছিল। অমিত মনীষাকে মারধর করে এ কথা শুধু আমি আর আমার হাজবেন্ড জানতাম। তারপর আমরা লোভে পড়ে একটা প্ল্যান বানাই। আমরা মনীষার সাথে জোর জবরদস্তি করে বেশ কিছু চেকে সাইন করাই, আর তারপর আমরা খুন করি। তোমরা একজন মহিলার অসহায়তার এইরকম সুযোগ নিয়েছো? হ্যাঁ, তোমরা দুজনে ভেবেছিলে যে অমিত ফেঁসে যাবে। আমরা ভেবেছিলাম অমিত জেলে যাবে আর আমাদের ওপরে কেউ সন্দেহ করবে না। কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি, অমিত ওখানে পৌঁছে যায়। আমরা ঘাবড়ে গেছিলাম। অমিত খুব রেগে গেছিল। ও আমার হাজবেন্ডকে গুলি করে দেয়। তারপরও আমার দিকে এসেছিল, কিন্তু আমি ওকে গুলি করে দিই, আর তাতেই আমার হাত পুড়ে যায় আর পুরো প্ল্যান বরবাদ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পালিয়ে যাই। সোনু, হ্যালো 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 লীলা, হ্যালো হ্যালো লীলা, হ্যালো হ্যালো লীলা, কথা হ্যালো লীলা। ইয়েস। কাজ হয়ে গেছে? গয়নাগুলো বেচেছো? হ্যাঁ হ্যাঁ, বেঁচে দিয়েছি। গ্রেট, আমি জানতাম তুমি কাজটা করতে পারবে। 1 ঘন্টার মধ্যে তোমার সাথে হেকি গার্ডেনে দেখা করছি। ওখানে একটা হোলির পার্টি চলছে, আমাদের কেউ চিনতেও পারবে না। ওকে। মনে হয় আমাদেরও হোলি খেলার সময় এসে গেছে। দয়া, হোলি। হ্যাঁ, এক ঘন্টার কথা বলে গেছিল, 70 মিনিট হয়ে গেল। বুঝতে পারছি না কোথায় আছে লীলা, কোথায় আছে দিব্যা? ও এখানে কি করে এলো? ও তো আমার সব খেলা শেষ করে দেবে। আমায় ওকে আটকাতে হবে। হোলির শুভেচ্ছা নাও। হ্যাপি হোলি। নাম মনে আছে না ভুলে গেছো? দয়া। কিরে, লজ্জা করে না তোর? এ তোর নিজের মেয়ে, আর তুই একেও মারতে চাস? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে এমন ভাবে কথা বলছো যেন এটা তোমারই মেয়ে। হ্যাঁ, আজ থেকে এ আমার মেয়ে, আর আজ থেকে কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তুইও নয়, তোর মেয়ে। তুই এর মাকেও তো এইভাবে মেরেছিলিস। হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় মারলি? তুই আমাকে থাপ্পড় মারলি?
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি মনীষাকে খুন করেছি। লীলা আর আমরা দুজনে একসাথে ছিলাম। লীলা আর আর আমরা দুজনে মিলে ওর স্বামীকে ব্যাংকে যেতে বাধ্য করেছিলাম 1 লাখ টাকা আনার জন্য। যেই ও ব্যাংকের থেকে ফিরে এলো, আমরা দুজনে মিলে ওকে মেরে ফেললাম, ওকে খুন করে ফেললাম। ইচ্ছে করছে তোমাকে এখানেই গুলি করে মারি। কেমন লোক তুমি? যখন ইচ্ছা নিজের স্ত্রীকে মেরে দিলে, আবার আরেকজনের স্বামীকেও মেরে দেবে। ওই লোকটা কে ছিল যার লাশ আমরা ওই ঘরের মধ্যে পেয়েছিলাম? আমরা যাকে অমিত ভেবেছিলাম, যে তোর পোশাক পরেছিল। ও একটা ড্রাগ অ্যাডিক্ট ছিল। আমি ওকে রাস্তার পাশে পেয়েছিলাম, আমি ওকে সাথে নিয়ে নিলাম, আর আমি ওকে বলেছিলাম আমি তোকে ড্রাগস কেনার জন্য অনেক পয়সা দেবো, তুই আমার কাজটা করে দে। ও আমার কাজটা করতে রাজি হয়ে গেছিল। ও বেচারা তো মারা গেছেই, এবার তোর কি হবে অমিত? হ্যাঁ, না স্যার, না। দিব্যা, দিব্যা আমার মেয়ে। আমি তোর বাবা দিব্যা, আমি তোর বাবা দিব্যা। আমাকে বাঁচিয়ে দে দিব্যা, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে নিয়ে যাও না। এই দাঁড়াও। কে তুমি? আমি নতুন সিআইডি অফিসার স্যার। আচ্ছা ভাবুন তো আপনার কেমন লাগবে যদি আমি আপনাকে বলি যে একটা লোক হসপিটালে এলো, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে এই আছে তো এই নেই, আর এই অবস্থাতেই ও বলে চলেছে যে সিআইডি কে দেখো। আমরা ওখানে পৌঁছলাম, অনেক কষ্ট করে ও বলল যে আমি একজনকে খুন করেছি। পরে যখন লাশটা পেলাম তখন বোঝা গেল যে ওই খুনটা এখন হয়নি, যাক এসব ছাড়ুন, আপনারা এপিসোড দেখুন। হ্যাঁ, এর চোটটা কি করে লাগলো? আসলে আমি গাড়ি চালাচ্ছিলাম, আর হঠাৎ করে সামনে চলে আসে, আর তারপরেই এই অ্যাক্সিডেন্ট। হঠাৎ সামনে চলে এলো? নিশ্চয়ই তুমি জোরে গাড়ি চালাচ্ছিলে, তুমি কন্ট্রোল করতে পারোনি, একে ধাক্কা মেরে দিয়েছো। ডাক্তারবাবু, আমি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম না। যদি আমার দোষ থাকতো তাহলে একে কেন হসপিটালে আনতাম? আসলে কে? শুনছিলাম নিশান্ত বলছিল। সিআইডি কে ডাকো, সিআইডি কে। তাহলে তুমি যে আমাদের ফলো করছিলে? হ্যাঁ স্যার। কেন? স্যার, আমি দেখতে চেয়েছিলাম যে সিআইডি ঠিক কিভাবে কাজ করে। তোমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখতে চেয়েছিলাম কিভাবে কাজটা হয়। তাহলে কি দেখলে তুমি? আমি দেখলাম যে সিআইডির সমস্ত অফিসাররা খুবই মন দিয়ে কাজটা করেন। সবাই মন থেকে কাজ করবে না তো কি হাওয়া লাগিয়ে বেড়াবে? যাই হোক, আমরা কোথায় এনকোয়ারি করেছি তুমি জানলে কি করে? স্যার, কারণ আমরা যেখানে যাই সেখানটায় সিক্রেট থাকে। তুমি কি করে জানতে পারলে? স্যার, আমি সিআইডি জয়েন করতে চলেছি, তাই এইটুকু খোঁজ তো আমি নিতেই পারি। লাবণ্য, এক্সেলেন্ট, ওয়েলকাম টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। এমনিতে তো আমি জানতাম সিআইডিতে একজন নতুন মেয়ে জয়েন করবে, কিন্তু কবে জয়েন করবে সেটা জানতাম না। হ্যালো, কে দেখা করতে চাই? কে ইনি?
কোন হসপিটালে? ঠিক আছে, ওকে। কি হয়েছে বিবেক? স্যার, একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি মরতে চলেছেন। বলছেন সিআইডির সঙ্গে দেখা করতে চান। মরণাপন্ন সিআইডির সঙ্গে দেখা করতে চাইছে? দেখ স্যার, গিয়ে দেখো ব্যাপারটা কি। হয়তো মরার সময় শেষ মুহূর্তে কারোর সত্যি কথা বলার শখ হয়েছে। আচ্ছা, ফেডরিক্স কোথায়? গুড আফটারনুন। সোনা, তুমি আমাকে হঠাৎ করে কেন রেস্টুরেন্টে লাঞ্চ করাতে নিয়ে এলে বলো তো? আরে বাদ দাও না, তুমি বারবার কেন জিজ্ঞেস করছো? এসো বসো। তবুও এই অফিস টফিস ছেড়ে লাঞ্চ? আপনি ফোন করে বুক করেছিলেন না? থ্যাংক ইউ। তুমি যাও। আজ ওমেন্স ডে, তাই এইটা। ও থ্যাংক ইউ। ও সোনা, এত বছর তুমি সিআইডিতে থেকেও একটুও বদলাওনি। থ্যাঙ্কস। স্যার কিরকম জল আনবো? মিনারেল ওয়াটার। শোনো, তুমি পরের অর্ডারগুলো দিয়ে দাও। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি এসো। আরে আমি ওখানে ঘুমিয়ে পড়বো না, এক্ষুনি আসছি। হুম। বিবেক? হ্যালো ফ্রেডি স্যার, আপনি কোথায় স্যার? আরে ভাই, আমি টয়লেটে যাচ্ছি। ও স্যার, একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি সিআইডির সঙ্গে কথা বলতে চান। আরে তাহলে তুই কথা বল না, আমায় কেন বলছিস? স্যার, উনি মরতে চলেছেন আর এসপি স্যার সবাইকে ডেকেছেন। দেখ বিবেক, আমি হোম মিনিস্টারের সাথে খাবার খাচ্ছি, বুঝেছিস? হোম মিনিস্টার লাঞ্চ? এই কথাটা কি আমি এসপি স্যারকে ইনফর্ম করবো? আরে ভাই, ওনাকে বলতে যাস না, উনি অকারণেই খেপে উঠবে। ওকে স্যার, রাইট দেন। ইয়া, হ্যাঁ। আসুন, আমি আপনাদের দেখাচ্ছি। এসে থেকেই সিআইডির সঙ্গে দেখা করতে চাইছে। এর নাম নিশান্ত। মনে হচ্ছে ওনাকে আগে কোথায় দেখেছি। এ কথা বলতে পারছে? হ্যাঁ, যা জিজ্ঞেস করতে চান তাড়াতাড়ি করুন। নিশান্ত, হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। তুমি আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতে চাও? আমি একজনকে খুন করেছি। কাকে? আমার স্ত্রী সুনয়নাকে। তাহলে লাশটা কোথায়? বিশাল। হ্যাঁ বলো, বিশাল কি 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 বিশাল? হ্যাঁ নিশান্ত, বিশাল একটা বাংলো ছিল। বিশাল বাংলো? সেটা কোথায় বলো নিশান্ত। স্যার, অদ্ভুত ব্যাপার। এ প্রথমে নিজের স্ত্রীকে খুন করেছে আর নিজে অ্যাক্সিডেন্টে মারা গেল। কিন্তু স্যার, ইনি মরতে যাওয়ার আগে এটা কেন বললেন যে উনি ওনার ওয়াইফকে খুন করেছেন? হতে পারে ও শান্তিতে মরতে চেয়েছিল। না না, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার রয়েছে। এমনি কেউ এইভাবে বলবে না যে আমি কাউকে খুন করেছি। তুমি ওর মুখটা দেখেছিলে? হ্যাঁ স্যার, খুব বড় লোক বলে মনে হয় না। হ্যাঁ, আমারও তো তাই মনে হয়েছিল। ওর পরিস্থিতি আর এই বাংলো কেমন যেন ম্যাচ করছে না। এই বাংলো ওর হতেই পারে না। কিন্তু তাহলে স্যার, ও লাশটাকে পুঁতলো কেন এখানে? দয়া, এই বাংলো খালি পড়ে আছে, চলো গিয়ে দেখি। মনে হচ্ছে আগে থেকেই জানতো এই বাংলো খালি স্যার। হতে পারে এখানকার ওয়াচম্যান ওর বন্ধু হবে। হ্যাঁ, এই জন্য ওয়াচম্যানও বেপাত্তা। এই সেলফোন কার বাজছে? মনে হচ্ছে লাশটার কাছে মোবাইল আছে। হ্যাঁ, হতে পারে। লাশ আশেপাশেই আছে, খোঁজো। এক মিনিট ফেডরিক্স, তোমার ফোন বের করো। আমার? হ্যাঁ, ফোন বের করো।
কার ছিল? না না দয়া, ভেঙে ফেলো দরজা। লাশ এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। খুনি বোধহয় এই ঘরেই কোথাও লুকিয়ে আছে। সব ভালো করে দেখো। কাবেরী, তুমি ওপরে যাও। লাবণ্য, তুমি এদিকে। বিবেক, তুমি ওদিকে। ভালো করে সব চেক করবে, বাড়ির প্রতিটি ইঞ্চি চেক করবে। স্যার কিছু নেই। পাওয়া যায়নি? স্যার কিছুই পাইনি। স্যার, লাশ এখানে নেই। স্যার। হ্যাঁ দয়া। হ্যাঁ কাবেরী। স্যার লাশ ওপরে নেই। উপরে নেই, অন্য কোথাও নেই। তাহলে ওই লোকটা মরার আগে মিথ্যে কথা বললো কেন? দয়া, লাশ যদি বাংলোর ভেতরে না থাকে তাহলে বাইরে নিশ্চয়ই আছে। চলো আমরা বাইরে গিয়ে দেখি। চলো। মাটি দেখলেই বোঝা যাবে স্যার যে লাশটা কোথায় আছে। হ্যাঁ, দেখো চারদিকে ভালো করে দেখো। বিবেক, তুমি ওদিকটা দেখো। দেখো, খুব ভালো করে দেখো। ওকে স্যার। দেখো কোথাও মাটি খোঁড়া হয়েছে কিনা। প্যাট্রিক্স, যাও ওদিকটা গিয়ে দেখো। ইয়েস স্যার। কি হয়েছে দা? এখানে তো দেখে মনে হচ্ছে খোঁড়া হয়েছে। দেখো এখানটা ভালো করে খুঁড়ে দেখো। তাড়াতাড়ি করো ফেডরিক্স। সরি স্যার। লাশটা তো কঙ্কালে পরিণত হয়েছে, মানে মৃত্যু অনেক আগে হয়েছে। খুন সবেমাত্র হয়নি, অনেকদিন আগে হয়েছে। কিন্তু স্যার, ও তো বললো এখনই। সেটাই তো ভাব। আমি হলফ করে বলতে পারি ওই লোকটা তার স্ত্রীকে খুন করে তার বডি যে বাংলোতে পুঁতেছে সেটা ওর বাংলো হতেই পারে না। স্যার, আমি এই নিশান্তকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। দেখেছো? কোথায়? কোথায় দেখেছিলাম স্যার সেটাই মনে করার চেষ্টা করছি স্যার। হয়তো আমি ওনাকে পার্সোনালি দেখা করেছিলাম কিংবা টেলিভিশনে হয়তো দেখেছিলাম স্যার। টিভিতে দেখা গেছে মানে উনি অ্যাক্টর নাকি? হতে পারে, কিন্তু কোথাও না কোথাও দেখেছি। মনে করো বিবেক, তাহলে হয়তো আমরা জানতে পারবো ওই লোকটা তার স্ত্রীকে খুন কেন করেছিল। কার ফোন ফেডরিক্স? কারণ না, এমনি। ফোন কে করেছে? আমার ওয়াইফের। তোমার ওয়াইফের ফোন তুমি কেটে দিলে? দেখেছো তোমরা? এ নিজের স্ত্রীর ফোন কেটে দিল। আপনি এটা বুঝবেন না স্যার। কথা বলো। সরি। আরে শোনো তো। এই হলো কেলোর গীতি। তোমার স্ত্রী ভালো আছে তো ফেডরিক্স? স্যার, হয়তো এটাই আমার জীবনের শেষ কেস স্যার। আপনি সিআইডি টিম থেকে রিজাইন করতে চলেছেন? রিজাইন করার সুযোগটাও পাবো না। জীবিত থাকবো তবে তো। এই যে, আরে ফ্রেডরিককে বিরক্ত করো না, আমার কাছে চলে এসো। হ্যাঁ বলো সালুকে। বস, আমি একটা কথা ভাবছি। খুনি নিজের স্ত্রীকে খুন করেছে 1 মাস আগে। এখন 1 মাস বাদে ওর খেয়াল হয়েছে যে সিআইডি কে বলে দিই আমি আমার স্ত্রীকে খুন করেছি। এই লাশটা দেখেই আমার মনে হয়েছিল এতে কোনো না কোনো গোলমাল আছে।
স্যার বোধহয় ও মনে করেছে যে আমি তো মরতেই যাচ্ছি, তো যাবার আগে কেন না সত্যি বলে যাই। খনি কোনো ভদ্রলোক নয়, ও স্ত্রীর মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। মাথায় আঘাত করেছে, তাও 1 মাস আগে। দয়া স্যার, ওই লোকটার লাশ যেটা হসপিটাল থেকে আমরা পেয়েছি, ওর সঙ্গে কোনো জিনিসপত্র এসেছিল? বলতে চাইছি ওর সাথে কোনো কাগজপত্র? স্যার আমরা ওর ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি আর একটা চাবিও পেয়েছি। ওটা মনে হচ্ছে ওর বাড়ির চাবি। এত সহজে পাওয়া গেল? আরে আশ্চর্য লোক তো, যখন কিছু পাওয়া যায় না তখন কাঁদো, যে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কেস কি করে সলভ করব, সালুকে আমাকে সাহায্য করো। আচ্ছা, তার মানে হলো এতদিন সিআইডি যা কিছু করেছে সবটাই ডক্টর সালুকে করেছে, তাই তো? আর আমরা তো... আরে ভাই, সত্যি কথা শুনলে সবাই জ্বলে মরে, কি করব বলো। আচ্ছা, তো সালুকে, তুমি যদি নিজেকে এত বড় কীর্তিমানই ভাবো, তাহলে এটা বলো আজকে কি এমন করেছো? আরে এই লাশটা দেখে তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে এই মহিলার মৃত্যু 1-1.5 মাস আগে ঘটেছে। তাহলে লাশটাকে কিসের জন্য এখানে এনেছো? হয়ে গেছে তো? ঠিক আছে, ছেড়ে দিলাম। এটা কি তুমি বলতে পারবে যে লোকটা তার নিজের স্ত্রী ডেড বডিটাকে অন্য লোকের বাংলোয় কেন পুঁততে গেল? হ্যাঁ, বলতে পারবে? কি মুখটা বন্ধ কেন? না, মুখ বন্ধ হয়নি। আমি ভাবছি যে তুমি এটা কি করে ভেবে নিলে ওই বাংলোটা ওই লোকটার নয়। হ্যাঁ, এটা হলো এসিপি প্রদ্যুমানের কীর্তি। কার? এসিপি প্রদ্যুমানের। খুব ভালো। কিছুতেই বুঝতে পারছি না লোকটা তার স্ত্রীকে কেন খুন করলো। দা, একটা কাজ করো, লোকটার বাড়িতে গিয়ে খোঁজ নাও, দেখো ওখান থেকে কিছু পাও কিনা। বেশ অদ্ভুত একটা স্মেল রয়েছে। হ্যাঁ, যে ঘরে কেউ থাকে না অনেকদিন ধরে ওখানে এরকম গন্ধ থাকে, ড্যাম্পনেস। মনে হচ্ছে নিশান্ত ওর স্ত্রীকে খুন করার পর থেকে এখানে আর আসেইনি। তাহলে স্যার ও 1 মাস ধরে কোথায় ছিল? সব অ্যাক্সিডেন্ট তো কিছুদিন আগেই হয়েছে। হ্যাঁ, এ কথাও ঠিক। তাহলে ও ছিল কোথায় 1 মাস ধরে? এক কাজ করো, প্রত্যেকটা ঘর ভালো করে চেক করো, কুইক। নিশান্ত আর সুনয়নার ছবি। ছবি দেখে তো মনেই হচ্ছে না যে নিশান্ত ওর স্ত্রীকে এতটাই ঘৃণা করতো যে তাকে খুনও করতে পারে। ছেলেদের মাথায় কি চলে স্যার, কেউ বলতে পারে না। কিন্তু স্যার, এই যে মেয়েটাকে দেখা যাচ্ছে ওর সাথে, এটা নিশান্তের ওয়াইফই তো, নাকি অন্য কেউ? স্যার, আপনার কেন মনে হয় ওটা নিশান্তের স্ত্রী না অন্য কেউ? ডিটেকশন। একজন সিআইডি অফিসারের বুদ্ধি ক্ষুরোধার হয়। তোমার বুদ্ধি খুব প্রখর নয় না? না স্যার। কোনো ব্যাপার না, এখন তো নতুন নতুন না, সেই জন্য। ব্যাপারটা এরকম, যখন তুমি পুরোপুরি একজন সিআইডি অফিসার হয়ে উঠবে, তখন তোমার বুদ্ধিও দেখবে আমার মতো দৌড়চ্ছে। স্যার, হ্যাঁ লাবণ্য, কিছু পেলে? ইয়েস স্যার। এই দেখুন, এখান থেকে আমি এই ছবিগুলোকে পেলাম। সব জায়গায় এক ছবি, নিশান্ত আর ওর ওয়াইফ। এই মেয়েটা তো সুনয় নাই, কিন্তু ওর সঙ্গের এই লোকটা তো অন্য একজন। লোকটা আলাদা? হ্যাঁ, এ তো নিশান্ত নয়। স্যার, এই ফটোতে জার্কিং আছে, মনে হয় খুব তাড়াহুড়ো ভাবে তুলেছে। হতে পারে কেউ লুকিয়ে লুকিয়ে তুলেছে। স্যার, সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। নিশান্তের ওয়াইফের কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল, আর সেটা নিশান্ত জানতে পেরে যায়। নিশান্ত এটা জানতে পারলো কি করে? ও এই ছবিটা দেখলো, তাই জানতে পারলো। ফ্রেডি, আমি বলতে চাইছি ফটোটা তুললো কে? নিশান্ত নিশ্চয়ই কাউকে সন্দেহ করতো, তবেই না বলেছিল ছবিটা তুলতে, তাই না? হ্যাঁ স্যার। স্যার, এটাও হতে পারে যে ফটো অন্য কেউ তুলেছে আর তারপরে সে নিশান্তকে পাঠিয়েছিল। তার মানে নিশান্তের কোনো বন্ধু, মানে ওর ওয়াইফের কোনো শত্রু? মনে হচ্ছে এই ফটোটা কোনো প্রাইভেট ডিটেকটিভই তুলেছে, নয়তো কোনো ফটোগ্রাফার। দা, এখন পর্যন্ত জানা যায়নি কেন এই বাংলোটা কার? হ্যাঁ স্যার, আর একটু পরেই জানতে পারবো আমরা। কাবেরী এক্ষুনি আসছে। একটা কথা নোটিশ করেছো তুমি? কি স্যার? যদি ওই লোকটা না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না যে সুনয়না নামে একটি মেয়ে খুন হয়েছে। হ্যাঁ স্যার, এ কথা ঠিকই। স্যার,
স্যার আমি বলেছিলাম না যে নিশান্তের মুখটা আমি আগে কোথাও দেখেছিলাম। যখন আমি ইন্টারনেটে কিছু খুঁজছিলাম তখন এই আর্টিকেলটা পেলাম। স্বামী তার স্ত্রীকে খুন করেছে, স্ত্রীর বডি তার পুরনো ফ্যাক্টরিতে পাওয়া গেছে। এই লোকটার নাম কি? স্যার যজ্ঞা নামের। এ তো আগেও ধরা পড়েছিল। আচ্ছা দয়া, এই লোকটার মুখের সাথে ফটোতে এই লোকের সাথে মিল আছে। আর ওনার খুন করার পদ্ধতি স্যার একদম একই রকম। যজ্ঞা ওর ওয়াইফের খুন মাথায় আঘাত করে করেছিল, আর নিশান্ত ঠিক একই রকম করেছে, মাথায় মেরেছিল। যজ্ঞা ওর ওয়াইফের লাশ ফ্যাক্টরিতে লুকিয়েছিল, আর নিশান্ত অন্য কারো বাংলোতে। এই দুজন লোক স্যার, মানে নিশান্ত আর যজ্ঞা যদি একই হয়, তার মানে ও দ্বিতীয় বিয়ে করেছিল। তাও আবার নাম পাল্টে। কিন্তু লোকটা তো ধরা পড়েছিল, তাই না? যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। স্যার 2 বছর পরে আরেকটা রিপোর্ট আছে স্যার। কোর্ট এটা জানতে পেরে গিয়েছিল যে যজ্ঞা জেলের মধ্যে অ্যাটাক হতে পারে। ওর কোনো মানসিক রোগ ছিল স্যার, হয়তো ওর মাথার প্রবলেম দেখা দিচ্ছিল, সেই জন্য কোর্ট ওকে একটা মেন্টাল হসপিটালে পাঠিয়েছিল। একান্ত মেন্টাল হসপিটাল? ফেডরিক্স, বিবেক, তোমরা দুজনে একটা কাজ করো, ওই মেন্টাল হসপিটালে তোমরা দুজন যাও আর খোঁজ করো যে আসল ব্যাপারটা কি। মানে এই দুটো লোকের মধ্যে যেই হোক ওখান থেকে বেরোলো কি করে। ইয়েস স্যার। স্যার, কোনো ক্রিমিনালের মুখ থেকে সত্যি বলানোটা সহজ, কিন্তু প্রপার্টি সম্বন্ধে খোঁজ নেওয়াটা একেবারে অসম্ভব। কেউ কিছু বলছেই না। কেন? বাংলো কার এখনো জানা যায়নি? স্যার জানতে পেরেছি, এই জন্যই দেরি হয়ে গেল। কার বাংলো? স্যার ওটা কোনো ডক্টর প্রান্দেচার, উনি ওখানে থাকেন না। আমি ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই নিয়ে এসেছি। ইয়েস, মে আই হেল্প ইউ? ডক্টর প্রান্দেচা আছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? শুনুন, টেনশন করবেন না, শুধু এতটুকু বলুন ডক্টর প্রান্দেচা কোথায় আছেন। ভেতরে আছেন? আমি এক্ষুনি ওনাকে ইনফর্ম করছি। আপনি ছেড়ে দিন, আমরা দেখা করে নিচ্ছি। আরে কারা আপনারা? দেখুন আমি এখন পেশেন্ট দেখছি। নার্স? নার্সকে বলে কোনো লাভ নেই, ব্যাপারটা খুব সিরিয়াস ডক্টর। কি ব্যাপার? আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। সিআইডি থেকে? দেখুন আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে কথা বলি না। একটা খুন হয়েছে। মার্ডার? হ্যাঁ, খুন, মার্ডার। আর জানেন লাশ কোথায় পাওয়া গেছে? কোথায়? আপনার বাংলোতে। আমার বাংলোতে? হ্যাঁ, বুঝতে পারছেন আমরা কেন এসেছি? কিন্তু কিন্তু ওই লাশ আমার বাংলোতে কি করে এলো? আকাশ থেকে পড়েছে, আসেনি। আপনার বাংলোর মাটিতেই পোঁতা ছিল। আমি এক্ষুনি ওয়াচম্যানকে ফোন করছি। কোনো লাভ হবে না, ওয়াচম্যান পালিয়ে গেছে। জানা নেই এতক্ষণে কোথায় পৌঁছেছে সে। এটা দেখুন। আপনি এই লোকটাকে চেনেন? না, একে আমি আগে কখনো দেখিনি। একটু ভালো করে দেখুন, এনার নাম নিশান্ত। দেখুন বারবার ফটো কেন দেখাচ্ছেন? এ মারা গেছে। ও, তো লাশ এনারই? না, এর স্ত্রীর লাশ। মারা যাওয়ার আগে বলে গেছে যে এর স্ত্রীকে মেরে তার লাশটাকে আপনার বাংলোতে পুঁতে রেখেছে। লাশ পেয়েছেন আপনারা? আগে হ্যাঁ। এই ওয়াচম্যানটাও কি করছিল যখন ওরা লাশটাকে পুঁতছিল? ওসব পরে দেখা যাবে। এই লোকটা এর স্ত্রীকে মেরে আপনার বাংলোতে ওর লাশটা পুঁতলো কেন? জানি না, আমি তো ওই লোকটাকে আগে কখনো দেখিনি। কি করে বুঝবো যে দেখেননি? আপনারা কি বলছেন? আমি লাশটা ওখানে পুঁতেছি আর এই লোকটাকে বলেছি সিআইডিকে আমার নাম বলে দিতে। হ্যাঁ, সেটা আমরা পরে দেখব। আগে এটা বলুন, এই লোকটা ওই লাশটাকে আপনার বাংলোতে কেন পুঁতলো? আমি কি করে জানবো? অন্য কারোর বাংলোতে কেন গেল না? আমি তো আপনাকে বললামই। এই পৃথিবীতে তো আরো কত জায়গা আছে, কিন্তু এই লোকটা লাশ নিয়ে আপনার বাংলোতেই কেন গেল? হ্যাঁ, দেখুন আমি জানি না, একদমই জানি না। আপনি এক কাজ করুন, আপনি আমাদের সঙ্গে চলুন সিআইডি ব্যুরো। জগ্গানামোড়। হ্যাঁ, ও তো এখানেই ছিল। ছিল? ছিল মানেটা কি? এখন কোথায় ও? হয়তো বাইরে গেছে ডক্টর সুহালের সঙ্গে। ডক্টর সুহাল? এ আবার কে? ডক্টর সুহাল ওর ট্রিটমেন্ট করে। ও আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। যদিও ঠিকই হয়ে যেত তাহলে ওকে জেলে পাঠানো হলো না কেন? ডক্টর ওকে ওর সঙ্গে নিয়ে গেল কেন? স্যার, এটা আমি কি করে জানবো? এটা আপনি ওনাকেই জিজ্ঞেস করবেন। আমি যতটুকু জানি উনি ওকে একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করছিলেন। এই যজ্ঞার রোগটা আসলে কি? ও সবকিছু ভুলে যায়, ঠিক করে কিছুই মনে করতে পারে না। ও এখন কোথায় আছে? বললাম তো স্যার, আমি কিচ্ছু বলতে পারবো না। ডক্টর সুহাল জবে থেকে ওকে নিয়ে গেছে, তারপর থেকে ও আর এখানে আসেনি, তারপর ফোনও করেনি।
মানে ডক্টর সুহাল যজ্ঞাকে নিয়ে পালিয়ে গেছে। কেসটা খুব গড়বড়ে। এত বড় অপরাধী, একটা খুনি হাসপাতাল থেকে গায়েব। স্যার আমি এসএপি স্যারকে ফোন করে আসছি। যজ্ঞার আসল নামটা কি? আসল নাম মানে? এখানে তো যজ্ঞাই লেখা আছে। আরে ভাই, যজ্ঞা যজ্ঞা কি করে যাচ্ছিস? যজ্ঞার আগে পেছনে কিছু তো হবে, নিশান্ত বা অন্য কিছু। নিশান্ত তো নাম ছিল ওর। হ্যাঁ, কি করে জানবো স্যার? এই ডক্টরের অ্যাড্রেস তো আপনার কাছে নিশ্চয়ই থাকবে, নাকি সেটাও নেই? কতবার বলেছি স্যার যে আমি ওই লোকটাকে আগে কখনো দেখিনি। আমি সত্যি বলছি। আর ওই গোকুল রোডের বাংলো, ওটা গত 4 মাস ধরে বন্ধ রয়েছে। আমি তো ওখানে যাইও না। এখন যদি লোকটা বেঁচে থাকতো না, তাহলে সব সত্যি জানা যেত, বুঝেছো? সব জলের মতো পরিষ্কার হয়ে যেত। স্যার, এতে তো আমি কোনোভাবে জড়িত নই না। সে তো আপনার সামনেই মারা গেছে, আর আমি তো ওখানে ছিলামও না। নিজে তো মরলই, আমাকেও ফাঁসালো। স্যার আমরা ওই ডক্টরের অ্যাড্রেস পেয়ে গেছি স্যার। গুড, এক্সেলেন্ট। আর একটা কাজ আছে, ওই যে ডাক্তার বসে আছে, ওর দিকে নজর রেখো। খোঁজ করো ও কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমার চাই। আপনারা? আমরা তো এইমাত্র বেলি বাজাতে যাচ্ছিলাম। আপনি কি আগে থেকেই জানতেন আমরা আসছি? না, আমি তো এমনি বাইরে যাচ্ছিলাম। কিন্তু আপনারা কে? আমরা সিআইডি থেকে এসেছি। ওহো, সিআইডি। কিন্তু আমি তো কোনো রিপোর্ট লেখাইনি সিআইডিতে। আপনি ডক্টর সোহালকে ডাকুন। কিন্তু ও তো বাড়িতে নেই। ও ঠিক আছে তো। স্ট্রেঞ্জ, আপনি ওনার ওয়াইফ আর আপনি আমাদের জিজ্ঞেস করছেন? কি বলতে চাইছেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস না করব তাহলে কাকে করব? যেদিন থেকে বাইরে গেছে তারপর থেকে আর ফিরেইনি। জানি না কোথায় গেছে, কি করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কোথায় গেছে, কোথায় গিয়ে খুঁজবো ওকে। উনি কোথা থেকে ফেরেননি? আসলে অ্যাসাইলাম থেকে একটা পেশেন্টকে বাড়িতে এনেছিল। আর যজ্ঞা? হ্যাঁ হ্যাঁ, যজ্ঞা। কিছুদিন এখানে রেখেছিল, ওর দেখাশোনাও করেছিল। তারপর হঠাৎ একদিন ওকে নিয়ে কোথায় যে চলে গেল কিছুই জানি না। কোথায় চলে গেল, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু নিয়ে গেলেন কোথায়? কিছু তো বলেছেন নিশ্চয়ই আপনাকে। কিছু তো জানেন আপনি? শুধু এটুকু জানি যে ও মুম্বাইতেই কোথাও আছে। কিন্তু জবে থেকে গেছে, একটা ফোন পর্যন্ত করেনি আমাকে। যখন আমি চেষ্টা করেছি ওকে মোবাইলে ট্রাই করতে, মোবাইল সুইচ অফ ছিল। বড় অদ্ভুত কথা। আমি তো বুঝতেই পারছি না যে ও কোথায় রয়েছে, কি করছে। রিল্যাক্স, আপনি একটু নিজেকে সামলানোর চেষ্টা করুন। আমরা আপনার হাজবেন্ডকে খুঁজবো নিশ্চয়ই, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একটা পেশেন্ট যার মাথার ঠিক নেই তাকে উনি নিজের ঘরে নিয়ে এলেন কেন, আর তারপর তাকে অন্য কোথাও নিয়েই বা কেন গেলেন? আশ্চর্য ব্যাপার। আমরা ওকে জিজ্ঞেস করছি তার স্বামী কোথায়, উল্টে ওই জিজ্ঞেস করছি তার স্বামী কোথায়। আরও বলছিল যদি আমার স্বামীকে খুঁজে পান তাহলে আমাকে অবশ্যই খবর দেবেন। আরে পেলে তো আমাদেরই কেস সলভ হতো। আমার স্বামী কোথায়? আরে আপনার স্বামীকে কি আমরা পকেটে নিয়ে ঘুরছি? সো এমনিতে ও খুবই কান্নায় ভেঙে পড়েছিল।
আসলে ও নিজেও জানে না ওর হাজবেন্ড কোথায় হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। দেখো কাবেরী, আমরা জানি যে উনি চিন্তিত, কিন্তু আমরাও তো হয়রান হচ্ছি। ডক্টর সোহাল এরকম ভুল করলো কি করে? উনি এই লোকটাকে মেন্টাল হসপিটাল থেকে বার করলেন কেন? খুব বড় অপরাধ করেছে স্যার। হ্যাঁ, কিন্তু স্যার, ডক্টর সোহাল জাগ্গাকে নিয়ে কোথায় গেল? কে জানে, যদি ওর মোবাইল ফোনটা অন থাকতো তাহলে হয়তো খুঁজে পাওয়া যেত। স্যার আমার মনে হয় জগ্গা ডক্টর সুহালকে খুনও করে, আর তার সাথে হয়তো মোবাইল ফোনটাও ভেঙে দেয়। হ্যাঁ, এটাও হতে পারে। স্যার, যদি এই ডক্টর সোহাল মারাই গিয়ে থাকেন, তাহলে আমাদের এটা খুঁজে পেতে খুবই সমস্যা হবে যে এই জাগ্গা থেকে নিশান্ত হলো কি করে। ব্যুরোতে এই ধরনের কথা বলা বারণ কাবেরী। এই ব্যুরো কান্ডাকাটির জন্য তৈরি হয়নি। সিআইডির ক্ষেত্রে কোনো কাজ অসম্ভব নয়। আরে সোহাল গায়েব হয়েছে তো কি হচ্ছে? আমাদের কাছে ওই লোকটার লাশটা তো রয়েছে, আর ওই লাশটার সাথে সাথে ঠিকানাও জানতে পেরেছি। পাওয়া গেছে কিনা? ইয়েস স্যার। তারপর ওই ছবিটা, যেটা ওর স্ত্রীর, যেটা আমরা পেয়েছি। যে ফটোতে অন্য একজন ব্যক্তি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ফটো, যেটা হয়তো কোনো ডিটেকটিভ বা ফটোগ্রাফার তুলেছে। ওই ফটো খোঁজো, শহরের প্রতিটা জায়গায় খোঁজো। সব ডিটেকটিভ আর সব ফটোগ্রাফারের কাছে যাও আর খোঁজ নাও কে তুলেছে এই ফটোটা। আর এই বিউরোতে তোমরা দুজনে যা চোখের জল ফেলেছো তা সব মুছে নাও। এই দেখ, এ তো ঢুকলো ভিতরে। ডিটেকটিভ বাস্তুফি, দেখি এখান থেকে কি খবর পাওয়া যায়। হ্যাঁ কাবেরী, ডিটেকটিভ বাস্তুফি মার্ডার হয়ে গেছেন। এর মাথা থেকে যদি আঘাত করা হয়েছে, শরীর এখনো গরম আছে, কোন একটু আগেই হয়েছে মনে হচ্ছে। মানে স্যার, কেউ নিশ্চয়ই জানতো যে আমরা একে খুঁজছি। আর সেই জন্যই বোধহয় এর মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। হতে পারে ওই ফটোগ্রাফটা এই তুলেছিল। অফিসটাকে ভালো করে তল্লাশি করো। ইয়েস স্যার। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো। স্যার এইটা দেখুন। ও, এ তো সেই ফটোগ্রাফগুলো যেগুলো নিশান্তের বাড়িতে পাওয়া গেছিল। তার মানে এই ফটোগ্রাফগুলো এই তুলেছিল। এটা কি অ্যাসাইনমেন্ট প্রান্দেচা? স্যার, হতে পারে এই প্রান্দেচা এই ছবিগুলো তুলিয়েছে। নিশান্তের স্ত্রীর ছবি এই প্রান্দেচা কেন তুলিয়েছিল? হয়তো এই প্রান্তেচার অ্যাফেয়ার চলছিল নিশান্তের ওয়াইফের সঙ্গে। আর বোধহয় সেই জন্যই পাস্তফের খুনও প্রান্দেচাই করেছে। ফ্রেডিকে ফোন করে খোঁজ করি একবার। হ্যাঁ ফ্রেডি, কোথায় তোমরা? আমরা প্রান্দেচার ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আছি স্যার, ডক্টর ভিতরে। একটা কাজ করো, তুমি আর বিবেক ভেতরে গিয়ে দেখো আছে কিনা। স্যার উনি আছেন, আমাদের সামনেই ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখো তো একবার, কুইক। সাবধান। আরে এভাবে কোথায় যাচ্ছেন আপনারা? কার সাথে দেখা করবেন? আসলে ওই আমি ডক্টর প্রান্দেচার সাথে দেখা করব। আমি যে কোনো সময় মরে যাব। কি
কিন্তু আপনি শুনলেন না ওনার শরীর খুব খারাপ লাগছে? প্লিজ এত মোটা সোটা মানুষ কি করে মরবে? দেখুন আর কি করার সময় নয়, এটা লাস্টে যে কোনো সময় যা কিছু হতে পারে, ওনাকে যেতে দিন প্লিজ, প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে ওনাকে তাড়াতাড়ি হ্যাঁ, ভিতরে thank you, নিয়ে যাও। চল চল স্যার চল। চল আমায় নিয়ে বিবেক। আমার কিছু হয়ে না চাই বিবেক। আপনি এখানে দাঁড়ান, আমি এখানে দেখছি স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ ডক্টর প্লিজ ইনি কার আপনারা আর ভেতরে কি করে এলেন? দেখুন ওনার শরীর খুবই খারাপ লাগছে, প্লিজ আপনি কিছু করুন। দেখো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে ঢোকা নিষেধ। আর একে তো দেখে এমনিতে আমার সুস্থ বলেই মনে হচ্ছে। আসলে ওই আমি ঠিকই আছি। আমি তোমার স্বাস্থ্য দেখতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। বিবেক। ও তো এই ব্যাপার। চুপচাপ ওখানে বসো। ঠিক আছে, বসেই থাকি। এটা কি হচ্ছে আমার? সেটাই হচ্ছে যেটা আমি চাই, আর তাই হবে যেটা আমি চাইবো। কমন অফিসার, দরজা বন্ধ করো। কমন বিবেক। এই বিবেক। হ্যাঁ ফ্রেডি বলো। বিবেক বদলে গেছে স্যার। বিবেক বদলে গেছে? বিবেক বদলে গেছে মানে? স্যার ওর কিছু একটা হয়েছে। বিবেকের কি হয়েছে? ও মাই গড। এক কাজ করো, তুমি ওখানেই থাকো, আমরা যাচ্ছি। হ্যাঁ ফ্রেডি কি হয়েছে? বিবেক কোথায়? স্যার প্রাণদেচা নিজের কেবিনে আছে স্যার। বিবেক ভেতরে গেল, তারপর বুঝতে পারলাম না ওর কি হয়ে গেল। ও দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আর ডক্টর প্রাণদেচা কোথায়? ভেতরে আছে স্যার। ভেতরে? ডক্টর প্রাণদেচা দরজা খুলুন, দরজা খুলুন ডক্টর প্রাণদেচা। আমি সিআইডি ইন্সপেক্টর দয়া বলছি। আমরা জানি সুনয়নার হত্যার ব্যাপারে আপনার হাত আছে ডক্টর প্রাণদেচা, দরজা খুলুন। বিবেক, বিবেক। ডক্টর প্রাণদেচার গায়ে কেউ হাত দিতে পারবে না। দেখেছো, আমি বললাম না বিবেকের কিছু একটা হয়েছে। বিবেক কি বলছো তুমি? বিবেক, বিবেক মারা গেছে। একটা কাজ করি, আমি ভেতরে গিয়ে দেখি, তোমরা এখানেই থাকো, ভেতরে ঢুকলে বিপদ হতে পারে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আরে এ কি করছো তুমি? ছেড়ে দেবো। বিবেক ছেড়ে দাও। বিবেক। আরে বাবা এটা কি হচ্ছে? আরে স্যার। স্যার আপনি বিবেককে মেরে ফেললেন? ভেতরে কিছু একটা আছে। কি আছে স্যার? কিছু গন্ডগোল আছে এই ঘরটায়, কিছু বুঝতে পারছি না। কিছু কিছু আছে যার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক কাজ করো, এক কাজ করো, প্রথমে পাওয়ার অফ করো, কুইক। পাওয়ার সুইচ আসুন আমার সাথে। একটা কাজ করি, টর্চগুলো নিয়ে আসি, দেখি ভেতরে কি আছে। এই নিন। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। প্রথমে আমি ভেতরে যাচ্ছি, আমি দেখছি। এক মিনিট, কেউ যাবে না, তোমরা সরে যাও। ফ্রেডি ভেতরে এসো। যেটা ছিল এখানে বন্ধ হয়ে গেছে সেটা। বিবেক, বিবেক। ভাবিও না, বেঁচে আছে ও। ভাগ্য খুব জোর বিবেকের। ডাক্তার কোথায় গেল? মনে হচ্ছে ডাক্তার পালিয়েছে এই পথ দিয়ে। এই যে পেয়েছি। এই যে খুব বিপজ্জনক জিনিস, এর ব্যাপারে শুনেছিলাম আগে, আজ প্রথম দেখছি। ভীষণ বিপজ্জনক এটা। স্যার বিপজ্জনক তো বটেই, বিবেকের যা অবস্থা করেছে। দেখি আবার প্রাণদেচা না পালিয়ে যায় দূরে, ওর বাড়িতে গিয়ে দেখতে হবে। কাবেরী, তুমি বিবেককে হসপিটালে নিয়ে যাও। দেখো একবার, এখানে লুকিয়ে চোরের মতন বসে নেই তো ওই প্রাণদেচা? স্যার মনে হচ্ছে ও তো কখনো এখানে আসেইনি। ক্লিনিক থেকেও পালিয়ে গেছে। কোথাও না কোথাও থেকে বের করতেই হবে। তাড়াতাড়ি এই জায়গাটাকে তল্লাশি করো, কুইক।
লাবণ্য, কি হয়েছে? তুমি এত ভয় পেয়েছো কেন? ও মাই গড, আরো একটা লাশ। স্যার, এটা ডক্টর সুহালের লাশ নয় তো? হ্যাঁ, হতে পারে। ও, ডক্টর সুহাল যজ্ঞার লাশের জন্য এখানে এসেছিল, ডক্টর প্রান্দেচার কাছে। স্যার, এনার হাতে কিছু রয়েছে। দেখো তো কি। স্যার, ডক্টর সুহাল বিষ খেয়েছেন। তার মানে আত্মহত্যা করেছে? বড় অদ্ভুত ব্যাপার। ডক্টর সুহাল নিজের বাড়ি থেকে এখানে এলো আর এখানে এসেই আত্মহত্যা করলো বিষ খেয়ে। ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, ডক্টর প্রান্দেচার ক্লিনিকে যে ডিভাইসটা ছিল, এই আত্মহত্যার সঙ্গে ওটার কোনো কানেকশন নেই তো? এই প্রান্দেচাকে যেভাবেই হোক খুঁজতে হবে। আরে স্যার, ও তো পালিয়ে গেছে। দেখে নিচ্ছি কোথায় পালিয়েছে। ওর মোবাইল ফোনটা ট্র্যাক করতে হবে। আরে কে কে আরে কলার ধরছেন কেন? হ্যাঁ, কে আপনি? এখনই জানতে পারবে। ডক্টর প্রান্দেচা। কি ডাক্তার বাবু, সিঙ্গাপুর কেমন লাগছে? তুমি কি ভেবেছিলে সিআইডি এখানে আসতে পারবে না? তুমি বেঁচে গেছো? আরে গলাটা তো ছাড়বেন। আরে এটা ছেড়ে কথা বলুন। ওহো দয়া, কি করছো কি? এইভাবে কেউ কারোর গলা চেপে ধরে? তোমাকে কেউ শেখায়নি কি করতে হয়? শিখিয়েছে তো স্যার, কিন্তু বুঝতে পারছি না হাতটার কি হয়েছে। এর কলারের সঙ্গে কেমন সেটে গেছে। এই দেখুন, এই দেখুন। বলছি বলছি সবকিছু বলছি। এক মিনিট। চল চল, এসো ডাক্তার বাবু। বল প্রান্দেচা। হ্যাঁ, নিশান্তের স্ত্রীর ফটো, মানে যজ্ঞার স্ত্রীর ফটো তুই ডিটেকটিভ পাসলুফিকে দিয়ে কেন তুলিয়েছিলি? ও নিশান্তের স্ত্রী নয়। কি? ওই মহিলাটা ওর স্ত্রী নয়? ও হলো আমার স্ত্রী। তাহলে লোকটার ঘরে যেটা ফটো লাগানো আছে দুজনের, সেটা? ওগুলো সব নকল। নিশান্ত একটা বোকা। ও তো জানি না যে ওর স্ত্রীকে আর আছে বা নেই সেটাও জানে না। ও তো ওর স্ত্রীকে কবেই মেরে দিয়েছে। তাহলে ওই মহিলা শুনোয় না, কিন্তু ওই মহিলা যদি ওর স্ত্রী না হয় তাহলে ওকে খুন করলো কেন? আমি করিয়েছিলাম। ডক্টর সুহাল নিশান্তকে নিয়ে এসেছিল আমার কাছে চিকিৎসার জন্য। আমি ওই ডিভাইসের মাধ্যমে ওদের দুজনকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসি আর নিশান্তকে যজ্ঞা বানিয়ে নিজের স্ত্রীকে খুন করিয়ে দিলাম। কিন্তু কে জানি কি হয়েছিল। ওই মূর্খ যজ্ঞা লাশটাকে পোঁতার পর কোথায় গায়েব হয়ে গেল আর তারপর ফিরেই আসেনি ও। দেখেছো ওপরওয়ালার খেল? ও 1 মাস নিখোঁজ থাকার পরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, আর ডাকলো কাদের? সিআইডি কে। আর সিআইডি কে ডেকে ফেসে গেল কে? তুমি। এবার সারা জীবন জেলে পচে মরো।